শিশু কবিকে মা বাবা শিশুকালে ভালোবেসে যে দুখু মিয়া নাম দিয়েছিলেন, সারা জীবন কবির কষ্টে সংগ্রামে সে নাম আসলেই সার্থক হয়ে ওঠে, নাকি কবির জীবনে পথ চলা কেমন থাকবে তার আগাম আভাস পেয়েছিলেন তার মা বাবা। আজ আমরা আমাদের পর্বে যেই কবিকে নিয়ে কথা বলবো তিনি আর কেউ নন, তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেই ছোটবেলায় এই নামটির সঙ্গে আমরা পরিচিত হই, আর সেই পরিচয় থাকে জীবনের শেষ পর্যন্ত। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে অধিকাংশ সময়ই নজরুলকে জানা আমাদের আটকে থাকা পাঠ্য বইয়ের নির্দিষ্ট কিছু লাইনে। চলুন আজকে জেনে নিই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী। মা জাহিদা খাতুনের 4 পুত্রের অকাল মৃত্যুর পরে নজরুলের জন্ম হয় বলে শিশুকালেই তার নাম হয় দুখু মিয়া। ছেলেবেলায় তিনি তারা খ্যাপা নামেও পরিচিত ছিলেন। হাই স্কুলে পড়াকালীন সেখানকার শিক্ষক কিশোর নজরুলের মধ্যে স্বাধীনতা এবং বিপ্লবী আকাঙ্ক্ষার সঞ্চার করেছিলেন। বিপ্লবী কর্মতৎপরতার জন্য একসময় এই শিক্ষকের বিচার হয়, আর বিপ্লবের সাথে যোগাযোগ আছে সন্দেহে 10ম শ্রেণীর সেরা ছাত্র নজরুলের মাসিক 5 টাকা হারে ছাত্রবৃত্তি কেড়ে নেওয়া হয়। যদিও বা পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বৃত্তি পুনরায় অব্যাহত রাখা হয়। করাচি সেনানিবাসে কঠোর শৃঙ্খলতার মধ্যে থেকেও তরুণ নজরুলের মধ্যে সাহিত্য সঙ্গীত অনুরাগী মন শুকিয়ে যায়নি, বরং অদম্য আগ্রহে পথ খুঁজে নিয়েছে। প্রাণবন্ত এই নজরুল হই হুল্লোড়ে আসর জমাতেন বলে সেনানিবাসে তিনি হই হই কাজী নামেও পরিচিত ছিলেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাঙালি পল্টন ভেঙে দেওয়া শুরু হলে নজরুল স্থায়ীভাবে করাচি ছেড়ে কলকাতায় চলে আসেন। এরপর জীবনে তার বহু চড়াই উতরাই আসে। মায়ের সঙ্গে মান অভিমান হয়, ঠিক করেন তিনি তার জন্মস্থান চুরুলিয়াতে আর কখনোই ফিরবেন না। তার স্ত্রী নার্গিসের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর তিনি কুমিল্লা শহরে চলে আসেন এবং সেখানেই পরিচয় হয় কিশোরী আশালতার সঙ্গে। পরে অবশ্য এই আশালতার নামই দিয়েছিলেন প্রমীলা। হিন্দু মেয়ের সাথে মুসলমান যুবকের সম্পর্ক গড়ে ওঠে, আর এই সম্পর্ক কুমিল্লার কিছু গোঁড়া হিন্দু এবং রক্ষণশীল মুসলমান সমাজ মেনে নেয়নি। তাই নজরুলকে বারবার কুমিল্লা ত্যাগ করতে হয়েছে। রাজদ্রোহমূলক প্রবন্ধ লেখা এবং প্রচারের অভিযোগে কবি গ্রেফতার হন 1923 সালে। হুগলির জেলে নজরুল 39 দিন কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, অবমাননামূলক আচরণ ও নির্যাতনের প্রতিবাদে আরও 21 জন সহবন্দীর সাথে অনশন ধর্মঘট পালন করেন। এ সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের গভীর চিন্তার মধ্যে ফেলে। এ সময় কবিগুরু কালিম্পং থেকে নজরুলকে অনশন ভাঙার অনুরোধ করে টেলিগ্রাম করেছিলেন, গিভ আপ হাঙ্গার, স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। যদিও বা ব্রিটিশ সরকার সে বার্তা নজরুলের কাছে পৌঁছতে দেয়নি। 1924 সালে এরপর প্রমীলা সেনগুপ্তর সঙ্গে নজরুলের বিয়ে হয় কলকাতায়। যদিও বা সেই বিয়েতে কনের মা ছাড়া কনেপক্ষের আর কেউই বিয়েতে উপস্থিত ছিলেন না। নজরুলের হাতে গোনা কয়েকজন বন্ধু কেবলমাত্র উপস্থিত ছিলেন। এমনকি গোলযোগের আশঙ্কায় বিয়ের সময়ও আগে থেকে প্রকাশ করা হয়নি। এই বিয়েকে কেন্দ্র করে দুই ধর্মেরই মানুষজন মারমুখ হয়ে উঠলে নতুন দম্পতিকে কলকাতা ছেড়ে হুগলিতে আসতে হয়। হুগলিতে তারা যদিও তরুণ বিপ্লবীদের সমর্থন পান, কিন্তু মুসলমান যুবক হিন্দু মেয়েকে বিয়ে করায় সেখানে কোনো হিন্দু বাড়িওয়ালা তাদের বাড়ি ভাড়া দিতে চায়নি। সে বিয়ের জন্য এত প্রতিকূলতা পেরোতে হয়েছিল। কিন্তু কেমন ছিল প্রমীলা নজরুলের সেই বিবাহিত জীবন? তাদের কারোর জন্যই জীবনের চলার পথ সহজ ছিল না, কিন্তু তাদের পারস্পরিক ভালোবাসা আর বোঝাপড়ার অভাব ঘটেনি কখনো। নবযুগ পত্রিকায় কাজ করার সময় কবি ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তিনি ক্রমশ স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে লাগলেন। এদিকে কবি পত্নী আরও কয়েক বছর আগে থেকেই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে সম্পূর্ণ বিছানাগত ছিলেন। প্রমীলা নজরুল এই অবস্থাতেও মাঝে মাঝে কবিকে নিজের পাশে বসিয়ে খাইয়ে দিতেন, এবং জানা যায় তখনও কিন্তু
নজরুল প্রমীলা দেবীর ইঙ্গিত মতনই চলতেন। হয়তোবা স্মরণশক্তি লোপ পেলেও কবি নিশ্চয়ই তার প্রিয়তমা পত্নীকে চিনতে পারতেন। কবির জীবনের পুরোটাই আসলে বলতে গেলে এক কঠোর সংগ্রামের গল্প। সে সংগ্রাম দারিদ্র্য, অর্থরিপ্সা, লোভ, প্রতারণা আর শোষণের বিরুদ্ধে ভালোবাসা, স্নেহ, মমতা আর মানবতাকে জেতানোর সংগ্রাম। বিশেষ করে কবির জীবনের শেষের অধ্যায়টুকু ছিল কবি আর কবি পরিবারের জন্য সবচেয়ে কঠিন সময়। কবি অসুস্থ হয়ে যাওয়ার পর কবির সন্তানরা ও তার পরিবার হাতে গোনা মাত্র কয়েকজন ছাড়া পাশে পায়নি তার কোনো বন্ধু বান্ধব শুভানুধ্যায়ীকেই। বরং কবির লেখা বইয়ের সত্য বিক্রয় বা কবিতা ছাপাতে গিয়ে পরিচিত মানুষদের দ্বারাই বারবার হয়েছে তারা প্রতারিত। জানা যায় 1930 সালের 7ই মে নজরুলের ত্রুটিহীন যত্ন, সেবা ও চিকিৎসাকে ব্যর্থ করে বসন্ত রোগে অসহনীয় কষ্ট পেয়ে কবির দ্বিতীয় পুত্র বুলবুলের মৃত্যু হয়, যার নাম ছিল অরিন্দম খালেদ। পুত্র শোক এত প্রবল হয়েছিল যে নজরুল পরে গভীরভাবে আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁকেন এবং দীক্ষা নেন। কবির যখন ভয়ানক অর্থ সংকট, তাঁর 2 পুত্র সানি ও নিনি তখন বালক এবং প্রমীলা নজরুল প্যারালাইসিস নিয়ে শয্যাশায়ী। এই অবস্থায় কবিকে ঠকানোর লোকের কিন্তু অভাব হয়নি। চরম অর্থকষ্টের সুযোগে কবির বইয়ের কপিরাইট কিনে নিয়ে তাকে যেমন অবিশ্বাস্যভাবে বঞ্চিত করেছে প্রকাশকেরা, তেমনি খবরের কাগজ ও মাসিক পত্রিকার মালিকগণ দিন শেষে মাত্র 5 থেকে 6 টাকা দিয়ে কবিকে বিদায় করতেও কার্পণ্য করেননি। অনেক সময় কবিকে কেবল চা পান খাইয়ে লিখিয়ে নেওয়া হতো। যখন তার অসুস্থতার সূত্রপাত হয়, তাকে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসা করানো হলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। 1942 সালের শেষের দিকে মানসিক ভারসাম্যও হারিয়ে যায়। শেষে 1952 সালে কবি ও কবি পত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিল নজরুলের আরোগ্যের জন্য গঠিত একটি সংগঠন নজরুল নিরাময় সমিতি। এছাড়া তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগিতা করেছিলেন। এরপর 1953 খ্রিস্টাব্দের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। সেখানে চিকিৎসকদের একটি গ্রুপ তৈরি হয়। বিভিন্ন পরীক্ষা হয়, জানা যায় তার রোগটি ছিল এক বিরল রোগ। এছাড়া কলকাতায় বসবাসরত ভারতীয় চিকিৎসকরাও আলাদা একটি গ্রুপ তৈরি করেছিলেন। উভয় গ্রুপই এই ব্যাপারে একমত হয়েছিল যে রোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা ছিল খুবই অপ্রতুল ও অপর্যাপ্ত। বহু চিকিৎসা সত্ত্বেও তেমন কোনো উন্নতি আর ঘটেনি। এরপর শেষ জীবন তার কাটে ঢাকার পিজি হাসপাতালে। নজরুল তার একটি গানে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই ইচ্ছের বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী তার সমাধি রচিত হয়। তবে প্রমীলা দেবীর ইচ্ছা ছিল তার স্বামীকে যেন তার কবরের পাশে চুরুলিয়ার নজরুলের পৈতৃক বাড়িতে সমাধিস্থ করা হয়, কিন্তু তার শেষ ইচ্ছেটি আর পূরণ হয়নি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালের 24শে মে যে দুখুমিয়ার জীবন কাহিনী শুরু হয়, বিভিন্ন ঘাত প্রতিঘাত দুঃখের মধ্য দিয়ে সেই জীবন প্রদীপ নিভে যায় 1976 সালের 29শে আগস্ট। তার জীবনে শত ঘাত প্রতিঘাত দুঃখের পরেও তিনি আজও সমাদৃত তার কবি সত্তার জন্য, তার সাহিত্য কর্মের জন্য। তিনি হলেন বাংলাদেশের জাতীয় কবি। কেমন লাগলো আজ নজরুল ইসলামের জীবন কাহিনী জানাবেন অবশ্যই। আর যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই বিভিন্ন জানা অজানা গল্প ঘটনা জানার জন্য। আজকের মতন বিদায়, নমস্কার।